ফ্রান্সের রাজধানী প্যারিস ভালোবাসার শহর, শিল্পের শহর, আলো আর সৌন্দর্যের শহর। প্রতিদিন লাখ লাখ মানুষ এই শহরের রাস্তায় হাঁটে। কেউ আইফেল টাওয়ার দেখতে, কেউ লুভর জাদুঘরের ইতিহাস খুঁজে বেড়ান, আবার কেউ প্যারিসের রোমান্টিক পরিবেশ উপভোগ করতে আসেন। কিন্তু খুব কম মানুষই জানে তাদের পায়ের নিচে প্রায় 20 মিটার গভীরে লুকিয়ে রয়েছে এক সম্পূর্ণ ভিন্ন পৃথিবী। একটি অন্ধকার গোলক ধাঁধা যেখানে নেই কোনো সূর্যের আলো, শুধু আছে অন্তহীন সুড়ঙ্গ, পাথরের দেওয়াল আর লক্ষ লক্ষ মানুষের হাড় এবং কঙ্কাল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, প্যারিসের মাটির নিচে বিশ্রাম নিচ্ছেন 6 মিলিয়নেরও বেশি মানুষ। প্রবেশপথে লেখা রয়েছে মাত্র একটি বাক্য, থামো, এখান থেকে মৃত্যুর সাম্রাজ্য শুরু। কিন্তু কেন পৃথিবীর অন্যতম সুন্দর শহরের নিচে তৈরি হলো এমন এক বিশাল অস্থি ভান্ডার? কেন লক্ষ লক্ষ মানুষের হাড় এখানে রাখা হয়েছিল? এটা কি শুধু একটি কবরস্থান? বছরের পর বছর ধরে মানুষ অনেক কিছু দাবি করেছেন। এই গোলকধাঁধার ভেতরে তারা অদ্ভুত শব্দ শুনতে পান। কেউ বলে মনে হচ্ছে যেন কেউ তাদের অনুসরণ করছে, আবার কেউ অন্ধকারে রহস্যময় ছায়া দেখার দাবি করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি চুনা পাথরের খনি পরিণত হয়েছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত অস্থি ভান্ডারে। জানবো কেন প্যারিসের কবরস্থানগুলো একসময় মৃত্যু ভারে উপচে পড়েছিল, কিভাবে রাতের পর রাত অন্ধকারে লক্ষ লক্ষ মানুষের দেহাবশেষ এখানে স্থানান্তরিত করা হলো। ফ্রান্সের রাজধানী প্যারিস, এই ব্যস্ত শহরের ঠিক নিচেই প্রায় 20 মিটার গভীরে লুকিয়ে আছে আরেকটি পৃথিবী। এটি কোনো মেট্রো স্টেশন নয়, কোনো গভীর সামরিক ঘাঁটিও নয়, বরং এটি শত শত কিলোমিটার জুড়ে বিস্তৃত এক বিশাল ভূগর্ভস্থ গোলক ধাঁধা। সংকীর্ণ সুড়ঙ্গ, পাথরের দেওয়াল আর এমন এক নীরবতা যা অনেকের কাছে ভয়ের অনুভূতি তৈরি করে। কিন্তু এই সুড়ঙ্গগুলো প্রথমে মানুষের কবর দেওয়ার জন্য তৈরি করা হয়নি, বরং এর ইতিহাস শুরু হয় বহু শতাব্দী আগে। রোমান যুগ থেকেই প্যারিসের নিচে থাকা উৎকৃষ্ট মানের চুনাপাথর, এই পাথর দিয়ে ধীরে ধীরে তৈরি হয়েছে প্যারিসের অসংখ্য বিখ্যাত ভবন, গির্জা, প্রাসাদ, শহরের প্রাচীর, এমনকি বহু ঐতিহাসিক স্থাপত্য। শুরুতে খনিগুলো ছিল শুধু মাটির ওপরে, কিন্তু শহরে চাহিদা বাড়তে থাকায় খনি শ্রমিকরা আরো গভীরে খনন করতে শুরু করে। বছরের পর বছর ধরে, দশকের পর দশক, অবশেষে মাটির নিচে তৈরি হয় অসংখ্য লম্বা একটি সুড়ঙ্গ, যেগুলো একসময় একে অপরের সঙ্গে যুক্ত হয়, পরিণত হয় এক বিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্কে। কিন্তু এই সময় কেউ পরিকল্পনাও করতে পারেনি একদিন এই পরিত্যক্ত খনিগুলোই হয়ে উঠবে পৃথিবীর বিখ্যাত ভয়ঙ্কর মানুষের অস্থি ভান্ডার। 18 শতকের আগে প্যারিস আজকের মতো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। জনসংখ্যা দ্রুত বাড়ছিল, গ্রাম থেকে মানুষ কাজের জন্য এখানে আসছিল, নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছিল। কিন্তু মানুষের একটি বিষয়ের দিকে নজর খুবই কম পড়েছিল, মৃত মানুষদের কোথায় সমাহিত করা হবে। এই সময় প্যারিসের অধিকাংশ মানুষকে গির্জার পাশের কবরস্থানগুলোতেই দাফন করা হতো। এদের মধ্যে সবচেয়ে বড় প্রাচীন কবরস্থান ছিল লেস ইনোসেন্স সেমেট্রি। শত শত বছর ধরে একটি মাত্র কবরস্থানে সমাহিত করা হচ্ছিল লাখ লাখ মানুষকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আর জায়গা অবশিষ্ট থাকলো না। নতুন কবর খোঁড়ার জন্য পুরনো কবর খুলে আবার একই জায়গায় নতুন মৃতদেহ দাফন করা হতো। অনেক ক্ষেত্রে একটি গণকবরে একসঙ্গে অসংখ্য মানুষের মৃতদেহ সমাহিত করা হতো। ধীরে ধীরে মাটির নিচে থাকা দেহাবশেষের স্তূপ এতটাই বড় হয়ে ওঠে যে কবরস্থানের দেওয়াল পর্যন্ত চাপ সহ্য করতে পারছিল না। স্থানীয় বাসিন্দারা এরপর অভিযোগ করতে শুরু করে, কবরস্থান থেকে আসা দূষিত বাতাসের গন্ধে শ্বাস নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ঠিক সেই সময় অনেক চিকিৎসকও আশঙ্কা প্রকাশ করে, যদিও তখন জীবাণু বিজ্ঞান সম্পর্কে আধুনিক ধারণা গড়ে ওঠেনি, তবুও এইসব পচনশীল দেহাবশেষ জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করে ফেলেছিল। 1780 সালে পরিস্থিতি আরো ভয়াবহ হতে থাকে। প্রচন্ড বৃষ্টি এবং লাখ লাখ মৃতদেহের ভারে লেস ইনোসেন্স সেমেট্রির একটি দেওয়াল ধসে পড়ে এবং এর ফলে কবরস্থানের ভেতরে পচে যাওয়া দেহাবশেষ হাড় আশেপাশের একটি বেসমেন্ট বাড়িঘরে ছড়িয়ে পড়ে এবং এই ঘটনাটি পুরো শহরকে নাড়িয়ে দেয়। মানুষ এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে শহর প্রশাসন কিছুই বুঝতে পারে না। তখন মানুষরা প্রতিবাদ করতে শুরু করে। প্রশাসন বুঝতে পারে এভাবে আর চলতে পারে না। অবশেষে ফরাসি কর্তৃপক্ষ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়, যেটি প্যারিসের পুরো ইতিহাসকেই বদলে দেয়। প্যারিসের পুরনো কবরস্থানগুলো থেকে মানুষের দেহাবশেষ সরিয়ে শহরের নিচে থাকা পরিত্যক্ত চুনাপাথরের খনিতে এই মৃতদেহগুলোকে সংরক্ষণ করা হবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র প্যারিসের জনস্বাস্থ্য রক্ষা করেনি, বরং ইতিহাসের সবচেয়ে অদ্ভুততম স্থানগুলোর মধ্যে একটিকে জন্ম দিয়েছিল। 1786 সাল প্যারিস একটি অভূতপূর্ব কাজ শুরু করলো, এমন একটি কাজ যা আগে পৃথিবীর কোথাও এত বড় পরিসরে করা হয়নি। সরকারের নির্দেশে পুরনো কবরস্থানগুলো থেকে মানুষের দেহাবশেষ সরিয়ে মাটির নিচে থাকা পরিত্যক্ত চুনাপাথরের খনিতে সেগুলিকে স্থানান্তর করা হলো। কিন্তু এই কাজ দিনের বেলায় করা হয়নি, শহরের আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কায়। প্রতিদিন সবাই গভীর রাতের জন্য অপেক্ষা করত। রাস্তা যখন প্রায় ফাঁকা হয়ে যেত, তখন কালো কাপড়ে ঢাকা ঘোড়ার গাড়িতে মানুষের হাড় খুলিগুলো বহন করা হতো। গাড়ির সামনে থাকতেন ধর্মযাজকরা, তারা প্রার্থনা করতে করতে ধীরে ধীরে এগিয়ে যেতেন ভূগর্ভস্থ খনির প্রবেশ পথের দিকে। একবার ভাবুন সেই দৃশ্যটি, পুরো রাস্তা ফাঁকা, কালো ঘোড়ার গাড়ি করে মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে,
কি ভয়ঙ্কর না সেই দৃশ্য। এবং এভাবে রাতের পর রাত, মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে এই মৃতদেহ স্থানান্তরের কাজ চলতে থাকে। শুধু লেস ইনোসেন্ট সেমেট্রি নয়, প্যারিসের আরো অনেক পুরনো কবরস্থান থেকে দেহাবশেষ আনা হয়। ইতিহাসবিদদের মতে পরবর্তী কয়েক দশকে 6 মিলিয়নেরও বেশি মানুষের হাড় এই ভূগর্ভস্থের খনিতে স্থানান্তরিত করা হয়। তবে শুরুতে হাড়গুলো কোনো বিশেষ নিয়মে সাজানো ছিল না, সবকিছু একটা বড় বড় স্তূপ আকারে রাখা হতো। পরে ঊনবিংশ শতাব্দীর শুরুতে খনি পরিদর্শক লুই এতিয়েন এরিকার দি থুরির তত্ত্বাবধানে হাড় এবং খুলিগুলো নতুনভাবে সাজানো শুরু হয়। দেওয়াল জুড়ে মানুষের খুলি, তার মাঝখানে সযত্নে সাজানো হতো মানুষের হাত পা, দেখতে যেন একটি ভয়ঙ্কর শিল্পকর্ম। আজও প্যারিসের ক্যাটাকম্বসে প্রবেশ করলে দর্শনার্থীরা এই অদ্ভুত বিন্যাস দেখতে পান, কিন্তু এগুলো কোনো শিল্প প্রদর্শনী নয়। প্রতিটি খুলি, প্রতিটি হাড় একসময় এক একজন জীবিত মানুষদের ছিল। আজ তাদের পরিচয় হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে নীরব কঙ্কাল। কিন্তু এই ভূগর্ভস্থ অস্থিভাণ্ডারে প্রবেশের আগেই দর্শনার্থীদের সামনে পড়ে একটি বাক্য, মাত্র কয়েকটি বাক্য, যেটি পড়ার পর অনেকের শরীরে শীতল স্রোত বয়ে যায়। এবং সেই বাক্যটি হলো আরেট সেতয় ইসি লপির দালা মোর, যার বাংলা অর্থ হলো থামো, এখান থেকেই মৃত্যুর সাম্রাজ্য শুরু। সামনে এগোতেই হঠাৎ বদলে যায় পুরো পরিবেশ। দেওয়ালে পাথরের জায়গায় দেখা যায় শুধু মানুষের খুলি, তার আশেপাশে হাত পা, শরীরের অন্যান্য হাড়। কোনো এলোমেলো স্তূপ নয়, বরং অত্যন্ত যত্নের সঙ্গে সাজানো। কোথাও খুলিগুলো দিয়ে তৈরি করা হয়েছে লম্বা দেওয়াল, আবার কোথাও ক্রসের আকৃতি, বৃত্তাকার নকশা। এই দৃশ্য একদিকে যেমন ভয়ঙ্কর, অন্যদিকে তেমনই এক ইতিহাসের সাক্ষী। আজ যে অংশটি পর্যটকদের জন্য খোলা রয়েছে সেটি দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। কিন্তু এটাই পুরো ক্যাটাকম্বস নয়। ইতিহাসবিদদের মতে প্যারিসের ভূগর্ভে ছড়িয়ে থাকা সুড়ঙ্গগুলোর মোট দৈর্ঘ্য প্রায় 300 কিলোমিটারেরও বেশি। তবে এই বিশাল নেটওয়ার্কের অধিকাংশ অংশ সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সেখানে পথ হারিয়ে ফেলার ঝুঁকি অত্যন্ত বেশি। তবে এই নিরাপত্তার মাঝেই জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি। অনেকে দাবি করেছেন রাতের গভীরে এক অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলেন মনে হয় যেন কেউ অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আছে। আবার কেউ দাবি করেছেন এখানে হারিয়ে যাওয়া মানুষের প্রেতাত্মা আজও ঘুরে বেড়ায়। কিন্তু এসব ঘটনার পক্ষে কোনো নিশ্চিত ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এই গল্পগুলো মানুষকে আকর্ষণ করে এসেছে। আর সেই কারণেই প্যারিসের ক্যাটাকম্ব শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা। কিন্তু এই অন্ধকার গোলকধাঁধায় এমন একজন মানুষের গল্প রয়েছে যার মৃত্যুর ঘটনা আজও বাস্তব ইতিহাসের অংশ। কেউ বলেন এখানে আজও অজানা ছায়ামূর্তি দেখা যায়, ফাঁকা করিডোরে হঠাৎ পায়ের শব্দ শোনা যায়, মনে হয় যেন কেউ অন্ধকার থেকে তাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু এই ক্যাটাকম্বসের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে যা শুধু কিংবদন্তি নয়, বরং ইতিহাসে নথিভুক্ত। এবং সেই মানুষটির নাম হলো ফিলিবার এসপেয়ার। ধারণা করা হয় 1793 সালে ফিলিবার এসপেয়ার প্যারিসের একটি হসপিটালের কর্মচারী ছিলেন। একদিন তিনি ক্যাটাকম্বসের ভেতরে প্রবেশ করেন। কেন তিনি সেখানে গিয়েছিলেন তা আজও পুরোপুরি নিশ্চিত নয়। কেউ বলেন তিনি এই গোপন পথ দিয়ে মদের ভান্ডারে পৌঁছাতে চেয়েছিলেন, আবার কেউ বলেন তিনি কৌতূহল বশত নিষিদ্ধ সুড়ঙ্গে ঢুকে পড়েছিলেন। এরপর তিনি পথ হারিয়ে ফেলেন। চারিদিকে একই রকম পাথরের দেওয়াল, অসংখ্য মোড়, শত শত করিডর। কোন পথ দিয়ে এসেছিলেন তিনি আর মনে করতে পারেনি। তিনি বারবার বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই আরো গভীরে চলে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই অন্ধকার গোলকধাঁধার মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু সবচেয়ে শিহরণ জাগানো বিষয়টি হলো তার দেহ কয়েকদিন পরে নয়, প্রায় 11 বছর পরে 1804 সালে খুঁজে পাওয়া যায়। ইতিহাসবিদদের মতে তার শরীর শনাক্ত করা সম্ভব হয়েছিল তার সঙ্গে থাকা চাবির গোছা এবং পোশাকের কিছু অংশ দেখে। ক্যাটাকম্বসের ভেতরে একটি স্থানে আজও তার ফলক লাগানো রয়েছে, যেখানে ফিলিবার এসপেয়ারের স্মৃতিকে স্মরণ করা হয়। এবং এটি প্রমাণ করে এই বিশাল সুড়ঙ্গ পথে পথ হারিয়ে ফেলা কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে এইসব বাস্তব ঘটনার পাশাপাশি আরো অসংখ্য ভৌতিক গল্প প্রচলিত হয়েছে। অনেকে দাবি করেন তারা ক্যামেরায় রহস্যময় ছায়া ক্যাপচার করেছে। কেউ বলেন কোনো মানুষ না থাকলেও ফিসফিস করে কথা বলার শব্দ শুনেছেন। আবার কিছু ভিডিওতে অদ্ভুত শব্দ বা অস্পষ্ট অবয়ব দেখানোর দাবি করা হয়েছে। কিন্তু ভূত, প্রেতাত্মা এবং অতিপ্রাকৃত উপস্থিতির দাবিগুলো আজও কিংবদন্তি এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ। ক্যাটাকম্বসের ইতিহাস এখানেই শেষ নয়। 1939 সাল ইউরোপে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর 1940 সালে নাৎসি জার্মানি ফ্রান্স আক্রমণ করে। খুবই অল্প সময়ের মধ্যে প্যারিস জার্মান বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। রাস্তায় শহরে ন্যাসি সৈন্যদের টহল। প্যারিসের ক্যাটাকম্বসের বিস্তীর্ণ সুড়ঙ্গ পথ ফরাসি প্রতিরোধ যোদ্ধাদের অর্থাৎ ফ্রেঞ্চ রেসিস্টেন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থলে পরিণত হয়। তারা এই ক্যাটাকম্বসের অন্ধকার পথগুলো ব্যবহার করতেন গোপনে একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য।
গোপনে বৈঠক করার জন্য, বার্তা আদান প্রদানের জন্য। তবে শুধু ফরাসি প্রতিরোধ বাহিনী নয়, ন্যাৎসি সেনারাও এই ভূগর্ভস্থ নেটওয়ার্কের গুরুত্ব বুঝতে পেরেছিল। ইতিহাসবিদদের মতে ক্যাটাকম্বসের একটি অংশে জার্মান বাহিনী একটি গোপন বাংকার নির্মাণ করেছিল। সেখানে ছিল কংক্রিটের দেওয়াল, বিদ্যুতের ব্যবস্থা এবং সামরিক ব্যবহারের উপযোগী কিছু কক্ষ। অর্থাৎ একই ভূগর্ভস্থ কিন্তু নেটওয়ার্কের ভিন্ন ভিন্ন অংশে দুই পক্ষ নিজেদের প্রয়োজন অনুযায়ী এই সুড়ঙ্গ পথ ব্যবহার করছিল। যুদ্ধ শেষ হওয়ার পর প্যারিস মুক্ত হয়, কিন্তু ক্যাটাকম্বস আবার ফিরে যায় তার পুরনো নিরাপত্তায়। প্যারিসের ক্যাটাকম্ব যে অংশটি পর্যটকদের জন্য খোলা তা পুরো নেটওয়ার্কের খুবই একটি ছোট্ট অংশ। বাকি শত শত কিলোমিটার ধরে শুধু দীর্ঘ সুড়ঙ্গ, আজও সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও প্রতি বছর কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং তাদের বলা হয় ক্যাটাফিলস। ক্যাটাফিল শব্দটি এসেছে যারা ক্যাটাকম্বসকে ভালোবাসেন এবং অনুসন্ধান করতে পছন্দ করে। তারা সাধারণত রাতের অন্ধকার এবং গোপন প্রবেশপথ ব্যবহার করে মাটির নিচে এই বিশাল গোলকধাঁধায় প্রবেশ করে, কখনো কখনো পুরনো বেসমেন্ট দিয়ে, আবার কখনো পরিত্যক্ত সুড়ঙ্গ দিয়ে। তবে এই কাজ ছিল সম্পূর্ণ অবৈধ, কারণ ক্যাটাকম্বসের নিষিদ্ধ অংশে প্রবেশ করা ফ্রান্সের আইনের পক্ষে শাস্তিযোগ্য অপরাধ। ক্যাটাকম্বসের ভেতরে মোবাইল ফোনের নেটওয়ার্ক প্রায় থাকেই না। অনেক করিডর এতটাই একরকম যে খুব সহজেই পথ হারিয়ে ফেলা যায়। কোথাও রয়েছে সরু সুড়ঙ্গ, কোথাও রয়েছে জলে ভরা অংশ, আবার কিছু জায়গায় পুরনো পাথরের কাঠামো খুবই দুর্বল হয়ে পড়েছে। তাই সামান্যতম ভুল সিদ্ধান্ত বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এবং এই কারণেই প্যারিসের পুলিশের একটি বিশেষ ইউনিট রয়েছে। তাদের কাজ ক্যাটাকম্বসের ভেতরে পথ হারানো মানুষকে উদ্ধার করা এবং অবৈধ প্রবেশ ঠেকানো। প্রায় তারা টহল দিয়ে নিষিদ্ধ এলাকায় প্রবেশকারীদের বের করে আনে। প্যারিসের ক্যাটাকম্বসকে ঘিরে যতই রহস্য প্রচলিত থাকুক না কেন, বিজ্ঞানীরা এটিকে দেখেন একটি ভিন্ন দৃষ্টিতে। তাদের কাছে এটি কোনো ভূতের স্থান নয়, বরং ইতিহাস, ভূতত্ত্ব, প্রত্নতত্ত্ব এবং মানব দেহাবশেষ সংরক্ষণের এক অসাধারণ উদাহরণ। অনেকের মনে প্রশ্ন জাগে, 2 শতাব্দীর বেশি হয়ে গেল এত লক্ষ লক্ষ মানুষের হাড় কিভাবে নষ্ট হলো না? এর উত্তর লুকিয়ে আছে এই ভূগর্ভস্থ পরিবেশের মধ্যে। ক্যাটাকম্বসের ভেতরে তাপমাত্রা প্রায় সারা বছর একই রকম থাকে। বাইরের আবহাওয়া বদলালেও ভেতরের পরিবেশ খুব বেশি পরিবর্তন আসে না। এছাড়া ভূগর্ভস্থ চুনাপাথরের দেওয়াল এবং তুলনামূলকভাবে স্থিতিশীল আর্দ্রতা হাড় এবং কঙ্কাল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর অর্থ এই নয় যে হাড় কঙ্কালগুলো বিশেষ কোনো রাসায়নিক দিয়ে সংরক্ষণ করা হয়েছে, বরং নিয়মিত পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রিত পরিবেশের কারণেই এই ঐতিহাসিক স্থানটি আজও টিকে আছে। বর্তমানে বিশেষজ্ঞরা নিয়মিত ক্যাটাকম্বসের কাঠামো পরীক্ষা করেন, কোথাও পাথর দুর্বল হয়ে পড়েছে কিনা, কোথাও কোনো অংশে ধসের ঝুঁকি আছে কিনা। এইসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, কারণ এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি ফ্রান্সের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের অংশ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখাধিক মানুষ এখানে আসে ইতিহাসকে নিজের চোখে দেখার জন্য। দর্শনার্থীরা প্রথমে ঘূর্ণিমান সিঁড়ি ধরে প্রায় 20 মিটার নিচে নামেন, তারপর শুরু হয় এক ভিন্ন জগৎ। চারিদিকে শুধু হাড় এবং কঙ্কাল, শীতল বাতাস, গভীর নিরাপত্তা। দেওয়াল জুড়ে সাজানো রয়েছে লক্ষ লক্ষ মানুষের খুলি এবং হাড়। আজ পর্যটকদের জন্য যে পথটি খোলা রয়েছে সেটির দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার এবং এই পথ ধরেই হাঁটতে হাঁটতে দর্শনার্থীরা ইতিহাসের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারে। পথের মাঝে বিভিন্ন স্থানে তথ্যফলক রয়েছে যেখানে ক্যাটাকম্বসের ইতিহাস, চুনাপাথরের খনির বিবর্তন এবং এখানে সংরক্ষিত মানব দেহাবশেষ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। বর্তমানে প্যারিসের ক্যাটাকম্বসে প্রবেশের জন্য আগাম টিকিট সংরক্ষণ রাখতে হয়। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং এর উদ্দেশ্য হলো ঐতিহাসিক জায়গাটি নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেতরে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা। কোনো কিছু সরানো, ক্ষতি করা অথবা স্মৃতিচিহ্ন হিসাবে নিয়ে যাওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ, কারণ এটা কোনো সাধারণ জাদুঘর নয়, এটি হলো লক্ষ লক্ষ মানুষের চিরনিদ্রার স্থান। তাই ক্যাটাকম্বসের ভেতরে সম্মান এবং নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ছিল প্যারিসের ভয়ঙ্কর ক্যাটাকম্বসের ইতিহাস। এতক্ষণ ধরে প্যারিসের ক্যাটাকম্বসের ইতিহাস শুনে আপনাদের কি মনে হয়? প্যারিসের ক্যাটাকম্বস সত্যি কি কোনো অভিশপ্ত মৃত্যুর সাম্রাজ্য, নাকি সেই ভয়ঙ্কর ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলোর উত্তর আমরা আজও খুঁজে পাইনি? আজকে এই ভয়ঙ্কর রহস্যময় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।